সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে বরাবরের মতো রয়েছি আমি কাজল হায়দার, আর আমার সঙ্গে আজকে রয়েছেন সিনিয়র সাংবাদিক কাউসার খোকন। কাউসার ভাই, বিশ্ব সংযোগের দর্শক এবং আমার তরফ থেকে আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা মূলত আন্তর্জাতিক বিষয় নিয়ে এই অনুষ্ঠানটা করে থাকি, কিন্তু আজকে আমরা বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে কথা বলবো। এটা বলার একটা উদ্দেশ্য আছে, এটা নিয়ে সারা বিশ্বে একটা ফোকাস রয়েছে আমি বলবো। কারণ হচ্ছে আমরা জানি 5ই আগস্ট পর 2024-এর পর একটা নতুন বাংলাদেশের আবির্ভাব হয়েছে। আগে যে সরকারটা ছিল, প্রায় 17 বছর ক্ষমতায় ছিল আওয়ামী লীগ, তারা এই নির্বাচনে অংশগ্রহণ করছে না। এই অনেক কিছু বিষয় নিয়ে, নতুন ভোটার আছে, জামাতের আবার আপরাইজিং আছে, অনেক কিছু বিষয় নিয়ে এবারে ভোটটা অনেক উল্লেখযোগ্য, এই জন্য বিশ্ব মিডিয়া এসেছে সেভাবে। তো আমি কিছু দর্শকদের ইনফরমেশন দিয়ে আমি কাউসার ভাইয়ের কাছে চলে যাচ্ছি। এবারে আপনার মোট ভোটার হচ্ছে 12,77,11,895 জন। এর মধ্যে পুরুষ ভোটার হচ্ছে আপনার 6,48,25,154 জন এবং নারী ভোটার হচ্ছে 6,28,85,525 জন। এছাড়া তৃতীয়লিঙ্গের আছে 1,220 জন। আর এবারে মোট 51টি রাজনৈতিক দল অংশগ্রহণ করছে নির্বাচনে। মোট প্রার্থীর সংখ্যা 2,034 জন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন 275 জন। আর যদি দলগুলোর মধ্যে সবচেয়ে বেশি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, তাদের ধানের শীষ প্রতীকে লড়ছেন 291 জন। এরপরে দ্বিতীয় সর্বোচ্চ 258 জনের প্রার্থী নিয়ে ইসলামিক আন্দোলন বাংলাদেশ হাত পাকা, যেটা হাত পাকা মার্কা। আর তারপর আছে বাংলাদেশ জামাতে ইসলামী 229 জন, দাঁড়িপাল্লা জাতীয় পার্টি 198 জন, লাঙ্গল প্রতীক এনসিপি 32 জন সাপলাকলি নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং স্বতন্ত্র প্রার্থীর মধ্যে 76 জন ফুটবল প্রতীক নিয়ে নির্বাচনে দাঁড়িয়েছেন। কাউসার ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে, 7ই জানুয়ারি 2024-এ সর্বশেষ নির্বাচন হয়েছিল আওয়ামী লীগের। তারপরে তো আমরা সবাই জানি যে 5ই আগস্ট 2024 যে গণ অভ্যুত্থান হলো, তারপরে নির্বাচনের পরিবেশ অন্যরকম। তো আপনি এইবারে নির্বাচনটা বাংলাদেশে একটি বৃহত্তর দল নাই, তারপরে আপনি কিভাবে দেখছেন এই নতুন ভোটার, জামাতের সামনে চলে আসা এনসিপি নতুন দল যারা লিড করেছিল এবারে গণ অভ্যুত্থানে, সবকিছু নির্বাচনের পরিবেশটা এখন পর্যন্ত কেমন দেখছেন? ধন্যবাদ কাজল ভাই। আপনি জানেন যে আমাদের মধ্যে একটা, সারা দেশের মানুষের মধ্যে একটা ধারণা ছিল যে ভোট দিতে হয় না, ভোট বাক্স ভরে যায়, বা রাতে ভোট বাক্স ভরা হয়, ভোট দেওয়ার সুযোগ নাই। একটা মানুষের মধ্যে ধারণা ছিল যে ভোট দিতে হয় না বা দেয়া যায় না, অনীহা ছিল, অনেকে যেতে না যে আমার ভোট তো হয়ে গেছে, আমি কেন যাব। সেই জায়গা থেকে ঘুরে এসেছে বা সেই জায়গা থেকে ফিরে এসেছে মানুষ, এখন ভোট কেন্দ্র যাচ্ছে। আমি আপনার স্টুডিওতে আসার আগে আমি 2টা কেন্দ্র ঘুরে আসলাম, সেখানে দেখলাম যে কোনো ঝামেলা নাই, কোনো আইন শৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে, সবাই স্বতঃস্ফূর্তভাবে ভোট কেন্দ্রে যাচ্ছে, ভোট দিচ্ছেন। আর ভোট দেওয়ার পরে সবাই হাসি মুখে ফিরতেছে, কোনো প্রবলেমের কথা তারা, আমি তাদের জিজ্ঞেস করলাম, কেউ বলে না কোনো সমস্যা আছে, হাসি মুখে উৎসব মুখর পরিবেশে তারা ভোট দিচ্ছে। অনেকে বলতেছে যে 17 বছর পরে আমি ভোট দিলাম, অনেকে বলতেছে সবচেয়ে বেশি উৎসব মুখর উচ্ছ্বাসিত হচ্ছে তরুণরা, যারা এইবার প্রথম ভোটার হয়েছে, তারা ভোট দিতে পেরে খুবই উচ্ছ্বাসিত। আচ্ছা, এর পাশাপাশি আপনি জানেন যে এর মধ্যে অনেক প্রার্থীরা ভোট দিয়েছেন। তারেক রহমান ভোট দিয়েছেন, জামাতের আমির ভোট দিয়েছেন, এনসিপির নাহিদ ইসলাম ভোট দিয়েছেন। তো তারা সবারই একই কথা, যে ভোট সুষ্ঠু হচ্ছে, উৎসব মুখর হচ্ছে, সবার অংশগ্রহণে ভোট হচ্ছে, ভোটাররা শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারতেছে। আচ্ছা, এসব প্রার্থীরা কি বলেছেন যে নির্বাচনের ফলাফল যাই হোক আমরা মেনে নিব? বা হ্যাঁ, এইখানে সব প্রার্থীরই কথা মোটামুটি একই, যে ভোট সুষ্ঠু হচ্ছে, আপনার ফলাফল যাই হোক আমরা মেনে নিব। এখনো পর্যন্ত এই কথা বলতেছে তারা, কেউ কোনো কেন্দ্রের কোনো অভিযোগ এখনো পর্যন্ত করে নাই। এদিকে পর্যবেক্ষকরাও মোটামুটি সন্তুষ্ট, তারা বলতেছে ভোট সুষ্ঠু হয়েছে, ভোটের পরিবেশ ঠিক আছে। হ্যাঁ, আশা করি এবার নির্বাচন খুব ভালো হবে, তারা বলতেছে। আচ্ছা, আমি নির্বাচনের যেহেতু উঠেছেন কথা, আমি আপনার একটা ব্যক্তিগত আমার অভিজ্ঞতার কথা শেয়ার করি। আমি প্রথম ভোট দিয়েছিলাম 91 সালে।
এর 91 সালে ভোট যখন দিলাম তখন আমার কাছে সেদিনটা ঈদের মতো লাগছিল, আর তখন পরিবেশটাও ছিল। এখন এত যেহেতু গণমাধ্যম কর্মী আমাদের সব নির্বাচনী ফলো করতে হয়, তো 91 যে নির্বাচনের যে ফ্লেভারটা ছিল, এই ফ্লেভার কিন্তু পরবর্তীতে আর পাওয়া যায়নি। এটা 96 থেকে নষ্ট হয়ে গেছিল। তখন ওই যে ভোট কেন্দ্রে যেতে মানুষ ভয় পেত, গ্যাঞ্জামের ভয় পেত, ওই যে আপনি যে অভিযোগগুলো করলেন অনেক যে লাভ কি হবে, আমার ভোট তো হয়ে গেছে। তারপরে এক দল আরেক দলের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি করতেন, মানে নির্বাচনের যে পরিবেশটা আমরা 91 সালে পেয়েছিলাম সেই পরিবেশটা এখন বোধ পাইনি। কিন্তু আপনি যেহেতু বললেন, আমিও এই অনুষ্ঠান এখানে অফিসে আসার আগে 2-3টা কেন্দ্রে ঘুরে দেখলাম, সেই ফ্লেভারটা কিছুটা খুঁজে পাওয়া গেছে, বিশেষ করে নতুন যারা ভোটার। এবারে কিন্তু প্রচুর নতুন ভোটার আছে, এবং অনেকে বলছেন এবার নির্বাচন ফ্যাক্ট হবে নারী ভোটার এবং নতুন ভোটাররা, আর কিছু সুইং ভোটার তো থাকেই, শেষ মুহূর্তে তারা সিদ্ধান্ত নেয় কোথায় ভোট দিবেন। তো আমি এই উৎসব মুখর আমারও কেন জানি মনে হচ্ছে দিন শেষে এটা 91 ফ্লেভারটা নিয়ে আসবে, ঈদ ভাব থাকবে একটা। আপনি দেখছেন ঢাকা শহর সুন্দরভাবে সাজানো হয়েছে, যার যার প্রার্থী টেবিল নিয়ে বসে আছে, তারা ভোটারদেরকে সাহায্য করছে যে কোন ভোট কেন্দ্রে যাবেন, নাম্বারটা স্লিপটা দিয়ে দিচ্ছে। মানে কাজল ভাই, আপনি এখানে আমি একটু ইন্টারাপ্ট করি যে আপনি যে বললেন যে ঈদ, আপনি ভোটের শুরুতে মানে নির্বাচন ভোটের 2-3 দিন আগে থেকে যে সরকারি ছুটি ঘোষণা, আপনি দেখছেন যে ঈদের আমেজে সবাই বাড়িতে যাচ্ছে ভোট দেওয়ার জন্য। আমরা বলতাম যে নারীর টানে বাড়ি ফেরা, আর এইবার দেখলাম যে ভোটের টানে বাড়ি ফেরা। হ্যাঁ, মানুষ ভোট দেওয়ার জন্য ছুটি, স্কুল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, অফিস লম্বা ছুটি, সবাই বাড়িতে গেছেন যে ভোটের দেওয়ার জন্য। এই যে একটা ঈদ আমেজ, এদিকে ঈদে এইভাবে বাড়িতে ছোটে, আবার এবার ছুটলো কি ভোট দেওয়ার জন্য। এটা একটা ব্যতিক্রমী যে এবার ঈদের আমেজে ভোট দিচ্ছে, আমরা এটা বলতেই পারি। আচ্ছা, আপনার কাছে আরেকটা প্রশ্ন। আমরা তো ধরেই নিয়েছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল যেহেতু আওয়ামী লীগের পরে সবচেয়ে বড় রাজনৈতিক, আওয়ামী লীগ যেহেতু নাই, এটা নাই, কিন্তু যেটা আমরা দেখলাম যে জামাতে ইসলামী এবার খুব আটঘাট ভেদে নেমেছে, তারা এনসিপির সাথে জোট করেছে, তাদের বাংলাদেশের জোট আছে। তা আপনি তাদের এই উত্থানটা কিভাবে দেখছেন? এই যে এদের মধ্যে যে ভোট যুদ্ধ, হ্যাঁ, কিন্তু এইখানে একটা বৃহৎ একটা দল আওয়ামী লীগ, আপনি বললেন যে বাংলাদেশের বড় দলের মধ্যে বিএনপি, আওয়ামী লীগ বলা যাবে না। হ্যাঁ, তো আওয়ামী লীগ এবার নির্বাচনে অংশ নিচ্ছে না, এটা আপনি কিভাবে দেখতেছেন? এখন আপনি একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখেছেন, বিএনপির বিভিন্ন হেভিওয়েট প্রার্থীরা, এমনকি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও থেকে তো উনি দাঁড়িয়েছেন, উনি কিন্তু বলছেন যে আওয়ামী লীগের যারা সমর্থক তাদেরকে নিরাপত্তা দিবে, তাদেরকে ভোট কেন্দ্রে আসতে বলছে। এটা কিন্তু এক ধরনের ভোটের খেলা। উনি চাচ্ছেন বা বিএনপি চাচ্ছে আওয়ামী লীগের ভোটগুলা 30-35%, এই ভোটগুলা যেন বিএনপির বাক্সে ঢুকুক। পক্ষান্তরে জামাত কিন্তু সেভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ ব্যবস্থায় কখনো বিএনপি সেভাবে বলে নেই, জামাতে সে কথা বলে নেই। এটা মাঠ পর্যায়ে থেকে যে ছাত্র যারা ছিল বা নতুন নতুন দল যারা আছে তারাই কথা বলছে। তার মানে আপনি যখন রাজনীতি করবেন আপনাকে তো সবাইকে নিয়ে রাজনীতিটা করতে হবে। শুধু যে আপনার বিএনপির ভোট বাক্সে বিএনপির সমর্থকরা ভোট দেবে এমন না, জামাতের সমর্থকরা জামাতের ভোট দেবে এমন না, তাদের তো সবারই ভোট দরকার। এবং যেটা মনে করি যে এই আওয়ামী লীগের ভোটটা টানার জন্য তারা বিভিন্ন জনসভায় নির্বাচনের আগে অনেক কথা বলেছেন। আর যদি আপনি বলেন যে আওয়ামী লীগের পরে বিএনপি হচ্ছে এখন সবচেয়ে বড় দল, এখন আপনি যদি মেজারমেন্ট করেন সবাই এক প্রকার মেজারমেন্ট করতে পারে যে বিএনপি ক্ষমতায় আসতে পারে বা এই ধরনের সব জায়গায়। আপনি নিশ্চয়ই রাস্তাঘাটে অনেকে বলতেছে ক্ষমতার দ্বার প্রান্তে চলে গেছে, আবার এদিকে জামাতও বলতেছে যে জামাতের হচ্ছে এইটাই হচ্ছে আমি বলবো যে জয়। একটা দল 17-18 বছর ধরে জামাতে নিষিদ্ধ হয়ে গেছিল, পরে তো তারা 5ই আগস্টের পরে আবার রিভিউ করে তারা আবার নিবন্ধন ফিরে পেল। সেই একটা দল মনে করেন যে লাইমলাইটে চলে আসা, এটা তাদের ক্রেডিট দিতে হয়। তারা যেভাবে তাদের সংগঠনটা সাজিয়েছে, সারা বাংলাদেশে যেভাবে তাদের প্রচার প্রচারণা চলেছে, এবং এনসিপির সাথে তাদের যে জোটটা, এনসিপি কিন্তু প্রথমে বিএনপির কাছে গেছিল, এটা আপনি মনে আছে। তারপর বিএনপির সাথে কোনো আসন বা কিছু একটা নিয়ে হওয়াতে তারা আবার জামাতের সাথে একটা জোটভুক্ত করে। আবার জামাতের সাথে জোটভুক্ত করার জন্য তারা হেভিওয়েট কিছু প্রার্থী যেমন তাসনিম জারা থেকে শুরু করে আর কিছু তারা বের হয়ে গেছে। মানে নির্বাচনের বিউটি হচ্ছে এটা, সৌন্দর্য, যে জোট গঠন, জোট ভাঙন, স্বতন্ত্রভাবে বের হয়ে আসা। বিএনপির আমরা দেখেছি যে 17 বছরে সংসদে
ভিতরে বলেন বাইরে সবচেয়ে ভোকাল ছিলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা যেহেতু ব্রাহ্মণবাড়িয়া থেকে বিএনপি কেউ পায়নি, জোটের একজন পেয়েছে বলে ওনাকে দেওয়া হয়নি, উনি হাঁস মার্কায় করছেন। ওনার কিন্তু জিতে আসার সম্ভাবনা আছে, কারণ ওনার উনি ভোকাল ছিলেন প্রচুর বিএনপির পক্ষে। আপনি যদি ফুটেজ গুলা দেখেন, ইউটিউবে দেখেন বা গুগলে সার্চ করে দেখেন, রুমিন ফারহানা প্রচুর ভোকাল ছিল বিএনপির পক্ষে। তো এগুলো ভোটের খেলা আসলে। আবার মেজর আখতারুজ্জামান কিশোরগঞ্জের, উনি একজন মুক্তিযোদ্ধা হয়ে পরে জামাতের ওখান থেকে দাঁড়াচ্ছে। কর্নেল অলির কথা আপনি কি বলবেন? কর্নেল অলি মানে ডাই হার্টেড বিএনপি ছিল, তা বিএনপিতে বেরো উনি একটা দল করেছিলেন, তারপরে যে এখন মানে ভোটটা আসলে ওরে ভাই মানুষের আসল ক্যারেক্টারটা বাইরে হয়ে যায়। মানে তারা যে কোন দলে না দলে শেষ মুহূর্তে দাঁড়াবো, এটা একদম এই জন্যই মনে হয় বলে যে রাজনীতিতে শেষ কথা নেই, রাজনীতিতে কোনো নীতি নেই, নীতি বলে কথা নেই। এবং তা আমরা চাই যে ভোটে যেই জয়ী হয়ে আসুক, কারণ তাদেরকে দুইটা বড় বড় জিনিস ফেস করতে হবে। একটা হচ্ছে এই সরকার পে স্কেল কোনো বাস্তবায়ন করে যায়নি। পে স্কেল মানে তো সাধারণ জানো সবাই বুঝে যে একটা ধাক্কা, কত টাকা আবার বাড়ে না বাড়ে। প্লাস হচ্ছে রমজানের এগুলো অর্থনীতি যেই পাস করুক, যেই আসুক এই সরকার, এবার তাদের একটা চ্যালেঞ্জ থাকবে, বড় চ্যালেঞ্জ। আপনার মনে হয় আপনার সরকার গঠনের সাথে সাথে এই রমজানের চ্যালেঞ্জটা, দ্রব্যমূল্যের একটা নিয়ন্ত্রণ, এটা যে লাগাম ধরা, এটা একটা বিষয়। আচ্ছা কাজল ভাই, যেটা হচ্ছে আমাদের এই যে বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনার এই আন্তর্জাতিক গণমাধ্যম কি কি আমাদের কভারেজ করতেছে বা কিভাবে দেখছে তারা, এটা কিভাবে? আচ্ছা, আপনি প্রথমে দেখছিলেন যে আমার হাতে কিছু পেপার কাটিং আছে, সেটা আমি বলিনি। প্রথমে আল জাজিরা নির্বাচন মানে এক সপ্তাহ আগে থেকে বিশ্ব বড় বড় যে মিডিয়াগুলো আছে সেগুলো কিন্তু অলরেডি জামাতের আমির তারেক রহমান নির্বাচন প্রতিদিন তাদের হোম পেজে একটা কাভারেজ রাখতো। সেটা আজকে কিছুক্ষণ আগে আমি দেখলাম যে আল জাজিরায় তারা বলছে বাংলাদেশ ভোট ইন ফার্স্ট ইলেকশন সিন্স 2024 আপরাইজিং দ্যাট টপড হাসিনা, মানে হাসিনা পতনের পরে প্রথম একটা বড় সাধারণ নির্বাচন হচ্ছে, তারা আল জাজিরা এটা করেছে। তারপরে দ্য গার্ডিয়ান তারেক রহমান একটা ছবি দিয়েছে, ছবি দিয়ে বলছে যে তারেক রহমান প্রমিস এরা অফ ক্লিন পলিটিক্স অ্যাট বাংলাদেশ হোল্ড ফার্স্ট ইলেকশন সিন্স ফল অফ হাসিনা। তারা মানে বাইরের মিডিয়াগুলো মোটামুটি ধরে নিচ্ছে যে বিএনপি ক্ষমতা আসতেছে এবং ওভাবে তারা কভারেজ গুলা দিচ্ছে। রয়টার্স আর কয়েকটা এদের ইয়া করছে যে দ্বার প্রান্তে, ওটা জরিপ করেছে তারা ওইভাবে, এবং অনেকে বলতেছে যে প্রধানমন্ত্রী হচ্ছেন তারেক রহমান। হ্যাঁ, তারপর আবার বিবিসি নিউজ করতেছে বাংলাদেশ ভোটস ইন ফার্স্ট ইলেকশন সিন জেএনজি প্রোটেস্ট আউটসাইড ফরমার পিএম শেখ হাসিনা, জেএনজি পতনের পর বাংলাদেশের প্রথম। তারপরে আপনার আরেকটা আমি তো রয়টার্স বলতেছে ভোটস ইন ল্যান্ডমার্ক আফটার জেএনজি রেভুলেশন, বাংলাদেশের ভোটের কথা বলছে বিশ্ব মিডিয়া এই ধরনের। তারপর বিশ্ব মিডিয়াতে বিএনপিকে কিন্তু নির্বাচনে আসলে শেষ কথা বলার কিছু নেই, কারণ যতক্ষণ পর্যন্ত আপনার হাতে ফলাফলটা আসছে, ফলাফল আসার পরে আমরা সাধারণভাবে অনেকেই, আমি আপনাকে একটা উদাহরণ দিই, 1991 সালে ভোট, আওয়ামী লীগ মন্ত্রিসভা গঠন করে নিয়েছিল নির্বাচনের আগে, বিএনপি নির্বাচনের দিনে হরতাল ডাকছিল আগে, কিন্তু হলোটা কি বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগ আর আসলো না। তাই বলা যায় যে ভোটাররাই নির্ধারণ করে যে আগে নির্বাচন হলে কি করতে, যে পার্শ্ববর্তী একটি দেশ নির্ধারণ করে দেয় কে ক্ষমতায় আসবে, সে ব্যাপারটা কিন্তু এবারে নাই। তো সুপ্রিয় দর্শক, যেটা আমরা এখন পর্যন্ত দেখলাম সুষ্ঠু নির্বাচন হচ্ছে, নির্বাচনে সে ধরনের বড় কোনো ঘটনা এখন পর্যন্ত ঘটেনি। তা আমরা চাই নির্বাচিত হয়ে যেই আসুক জনকল্যাণমূলক কাজগুলো করবে, বাংলাদেশের অর্থনীতিকে আগিয়ে নিয়ে যাবে, বাংলাদেশকে বিশ্ব দরবারে একটা মর্যাদার স্থানে নিয়ে যাবে, মানে দেশ ভিত্তিক। আমরা যে 17-18 বছরে একটা সবাই বলে যে কালিমা লেপন একটা দল একভাবে নির্বাচন করেছে বা কারো কথা শুনেনি, সেই ব্যাক প্র্যাকটিস গুলা যেন না হয়, আর ফিরে না আসে। আবার এমন যেন বলে যে অমুক সরকার তো এ করেছে, আমি করলে সমস্যাটা কি? আপনি অমুক সরকারের ভালো জিনিসটা নেন, ভালো কাজটা এগিয়ে নেন। তো আমাদের কাছে এই আবেদন থাকবে। তো সুব্রত সাহেব, বিশেষ সংযোগে আজকে অনুষ্ঠানটা আপনাদের কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আমাদের ভিডিওগুলো সম্পূর্ণ দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানান, আমরা চেষ্টা করব সেই বিষয়ে আলাপ আলোচনা করার জন্য। আর আমাদের এই প্রোগ্রামটা বিশ্ব সংযোগের এই
টক শোটা আপনারা পৃথিবীর কোন প্রান্ত থেকে দেখছেন সেটা একটু কমেন্টে জানিয়ে দিন। আজ এখানে বিদায় নিচ্ছি। বাংলাদেশে একটা উৎসবমুখর দিন চলছে, এই দিনটা যেন ভোটের শেষ পর্যন্ত বজায় থাকে এবং শেষ পর্যন্ত আমি ফলাফল ঘোষণা পড়াও যেন সুষ্ঠু শান্তিপূর্ণ নির্বাচন হোক সেই কামনা করি। সেই কামনা করে আজকের এই অনুষ্ঠানটা শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর নিরাপদে থাকবেন। থাকবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।